ছেলেটার নামে শান্ত। সবাই বলতো যে ওর নামের মতো ওই শান্ত ছিল। আমার ছেলেটা এভাবে ছিল, কোনো চাহিদা ছিল। কোথাও বেড়াইতে যাইতে চাই, এখনকার ছেলেপানরা কত বেড়াইতে যায়, একা যায়। আম্মু তুমি চলো না সাথে, তুমি না গেলে আমার ভালো লাগে না। আর আমার ছেলে যে 7 মাস একা একা রয়েছে, এখন গেমটি ভালো লাগে শান্ত করিস। আমার তো ভালো লাগে না শান্ত করিকে জানা। আমি তো একটা মুহূর্তে ওকে ভুলে থাকতে পারি না। আমার নাম মিসবাউদ্দিন। শান্তর সাথে আমার পরিচয় জুনের 30 তারিখ থেকে। আমাদের 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা করে। ওটা নিয়ে শহীদ প্রাসার শান্ত ফেসবুকে স্ট্যাটাস দেয়। এই পুরোটা ছবিগুলো স্ট্যাটাস দিয়ে ওখানে সরিষার হঠাৎ বাঁচা দেশ। সকালবেলা বাসায় ছিলাম, স্কুলে যাবো যে, তখন ও ঘুমেছিল। তো ওখানে আমি বলতেছিলাম যে আব্বু উঠে গেটটা লাগাই, তারপর তুমি শো। ওকে ওরকম রেখে বাসার থেকে আমি চলে গেছি। তো তখন ও সকাল ঘুম থেকে উঠে নাকি একটা বৃক্ষরোপণ অভিযান ছিল, ওখানে ও একটা স্কুলে অনুমতি নিতে গেছিল আর কি, যে ওখানে গাছ লাগানো যাবে কি না। এটা আমি জানতাম না, কিন্তু শুনছি পরে আর কি। পরে যখন আমার স্কুল ছুটি, আমার স্কুল চলছিল 1টা 40 পর্যন্ত। তো আমার টিউশনি ছিল কিছু, আমি 2টা 40 কিংবা 3টার দিকে আমি স্কুল থেকে বের হয়েছি। আমার মেয়েটাও আমার সাথে ছিল, আমার মেয়ের নাম সুমাইয়া। তো আমি স্কুলটা যাইতে একটা রোড ক্রস করতে হইতো। তো আমি রোড ক্রস করিয়া বাসার খুব কাছাকাছি চলে আসছি। আসার পর পিছন থেকে ও ডাক দিছে, সুমাইয়া সুমাই বলে 2টা ডাক দিছে। তো আমি পিছনে তাকাই দেখি শান্তমণি। তো দাঁড়াইছে, কাছে আসছে, সে ব্যাগ থেকে চাবিটা বের করে আমার হাতে দিয়েছে। বাসার 2টা চাবি থাকতো, একটা আমার কাছে থাকতো, একটা ওর কাছে। ওই টিউশনিতে যাইতো, এদিক সেদিক যাইতো, যে ওর কাছে একটা চাবি থাকতো সবসময়। চাবিটা যখন বের করে আমার হাতে দেয়, তো আমি বলছি আমার কাছে তো চাবি আছে। হাসে এসে বলতেছে তারপর রাখো। তখনই ওর চেহারার ভিতরে একটা নুরানি ভাব ছিল, মানে হাসিটা খুব অন্যরকম ছিল। চাবিটা দিয়ে আমি বলছি তুমি কোথায় যাচ্ছ? দেখতেছি পিছনে কলেজ ব্যাগ কাঁধে। বলছি আম্মু আমি একটু 2 নম্বর গেট যাচ্ছি। তো ওর 3টা টিউশনি ছিল, একটা ছিল সকালে 11টায়, একটা 3টায়, একটা 7টায়। তো আমি বলছি আব্বু তোমার না টিউশনি আছে? বলছে আম্মু আমি 3টার টিউশনিটা আমি আজকে আগে করাই আসছি। ও যে আন্দোলনে আসবে সেজন্য টিউশনি আগে করাইতে গেছে, কিন্তু আমি তো জানতাম না যে তখন এরকম আন্দোলন এত যে উত্তাল ছিল তখন। আর ও যে আন্দোলনে আসছে তাও আমি জানতাম না। আমি ভাবছি হয়তো সংগঠনের কোনো কাজেও আসতেছে। তো সংগঠনের কোনো কাজে গেলে আমি কখনোই ওকে বাধা দিতাম না। 16 জুলাই সেম আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কর্মসূচি ছিল, ওইটা অনলাইনে দেখতেছিলাম। ওই মুহূর্তে 12টা 12:30টার দিকে আমাদেরকে মহানগর থেকে জানানো হলো দুপুর 1:30টায় একটা প্রোগ্রাম আছে, 1:50-এ জোহর নামাজের পর জুম মিটিংয়ে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আজকে 3টায় আমাদেরকে মুরাদপুর অবস্থান করতে হবে। এরপর আজকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মহানগর আমাদের 2টা মহানগর, উত্তর দক্ষিণ। উত্তর থাকবে ভদ্রাটের দিকে, দক্ষিণ থাকবে মুরাদপুরের দিকে। মাঝখানে হচ্ছে ছাত্র থাকবে, ছাত্রের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে, কারণ তখনটা আন্দোলন অবস্থা খারাপ। আমরা এর আগের দিন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতেছি উত্তাল, এই ছাত্রীদের উপরে ওরা হাত তুলতেছে, ওভার মিলে আর কি, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে, ওরা গোলাগুলি করতেছে, ওদের সবাই ওপেন গুলি নিয়ে আসছে। এরপর হচ্ছে দেশীয় অস্ত্র যেগুলো আছে ওভার মিলে সবগুলো নিয়ে ওরা, পুলিশও আছে পিছনে, পুলিশের কিছু করে নাই, পুলিশ মোটামুটি মনসমর্থন দেওয়া এটাই বের আর কি।
ওইটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে কিছুক্ষণ আমাদেরকে দৌড়াই, এরপর আমরা ওদেরকে দৌড়াই। এবার করতে করতে একটা সময় প্রায় টাইমটা মনে হয় 4টার দিকে বা 3:30টার দিকে আমাকে ফয়সাল আহমেদ শান্ত ফোন দেয়, 2 নম্বর গেটের দিকে আসবে। তো ওইটা আসতে গিয়ে NIT গেটের সামনে আসে, ওখানে আবার কি হয়, গোলাগুলি শুরু করে ছাত্রলীগে আর যুবলীগে। যেসব যুবলীগের হাতে ইয়া ছিল, অস্ত্র ছিল, ওখানে আবার শহীদ হয় একজন। আমরা তখনও বুঝতে পারছি না যে আমাদের শান্ত ভাই কি শহীদ গেছে। ওদের দিকে আমি একটা মসজিদে মাগরিব নামাজ পড়তে ঢুকি, আর মাগরিব নামাজ পড়ে ঢুকি, যে নামাজ পড়তেছি কিন্তু আমার মোবাইলে খুব ভাইব্রেট হচ্ছে, যে আমার মোবাইল বেশি কি হচ্ছে। এই যে অনেকগুলো মেসেজ টেলিগ্রামে, অনেকগুলো মেসেজের একটা মেসেজ হচ্ছে, ভাই এটা কি শান্ত? ওই ছবি তখন মেডিকেল নিয়ে চলে গেছে, মেডিকেল নিয়ে গেছে ওকে, সেটা মেডিকেলে তখন মারা গেছে, ও এখানে স্পটেড। এরপর হচ্ছে যে ওখানে ছবি দেখাচ্ছে, অনেকে ছবি দিচ্ছে, বলছে ভাই এটা কি শান্ত? ভাই আমি তো ওর সাথে কিছুক্ষণ আগে ছিলাম বা ওর সবকিছু দেখলাম, বলছে হ্যাঁ তো এটা শান্ত। এখন এরপরে মসজিদ থেকে বের হলাম, বের হয়ে মহানগর সংগ্রাম বিষয়টা জানলো, বলছে আপনি দ্রুত মেডিকেলে যান। মাগরিবের আগে চলে আসবে বলছে, ও চলে আসবে, ওই টাইমে আমি নাস্তা রেডি করতেছিলাম। পরে যখন কল দিছে দেখতেছি ওর মোবাইল বন্ধ। আচ্ছা আম্মু ভাইয়ের মোবাইল বন্ধ। তো আমি টেনশন করি, ওর মোবাইলটা এরকম মাঝে মাঝে বন্ধ। মোবাইল টিপতো সবসময়, চার্জ দিতে দেরি হইতো বা চার্জ দিতে মনে থাকতো না। কিছুক্ষণ পরে দেখতেছি যে ওর 2টা বন্ধু আসছে বাসায়, ওরা সবাই মেসেজ পাইয়ে গেছে যে শান্তমণি নাই। আমি ভিতরে আসছি, আন্টি একটু রেডি হন, আমাদের সাথে একটু মেডিকেলে যাইতে হবে। কেন মেডিকেলে যাইতে হবে? আন্টি শান্তমণির গায়ে না গুলি লাগছে। বলার সাথে সাথে আমি খাটের উপর চিৎকার দিয়ে পড়ে গেছি। পরে বলে আন্টি একটু তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাইতেছে, আন্টি দোয়া করেন খারাপ কিছু যেন না হয়। ওরা তো জানে যে খারাপ কিছু তো হয়েই গেছে, কিন্তু আমি তো জানি না। আমি তো জানি না যেরকম সর্বনাশ হয়ে গেছে। হয়তো ভাবছি পুলিশে গুলি করলে, কোনো এরকম আন্দোলনে কোনো গুলি করলে হয়তো পায়ের দিকে গুলি করে বা ছিটা গুলি করে, তো মানুষ মারা যায়, এগুলো তো অ্যাভেলেবল হচ্ছে। আমি তো তখনও জানি যে শান্তমণি আছে। পরে আমি রোডের কাছে বাসা ছিল, বোরকাটা নিয়ে টাকাটা নিয়ে আমি দূরে দূরে আসছি, তাড়াতাড়ি সিএনজি নাও। পরে ওরা সিএনজি উঠে বলতেছি ভাই একটু জোরে জোরে চালান, মেডিকেলে যাব। তখন রোড গার্ড খুব ছিল, গার্মেন্টস ছুটি হয়েছে তো, তবে লোকটা খুব দ্রুতই চালায় নিয়ে আসছে। সিএনজিতে এসে যখন নামছি গেটে, তখনও হই হুল্লা, কিন্তু আমি জানি যে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে বা বেশি রক্তক্ষরণ হয়েছে, এরকমের কিছু হবে, এরকম যে শান্তমণি শেষ হয়ে গেছে সেটা আমি জানি। পরে আমি যখন মেডিকেলে আসছি তখন এসে শুনতেছি যে ওখানে পাঁচলাইশ থানার ওসি ডাকতেছে, ফয়সালের আম্মু কোথায়, ফয়সালের আম্মু কোথায়। এর আগে যে 2টা লাশ, ওমর ফারুকের আর ওয়াসিম আকরামের, তাদের লাশ শনাক্ত হয়ে গেছে, কিন্তু শান্তমণি এতক্ষণ বেওয়ারিশ ছিল, তার গার্ডিয়ান পায় না, ওর বন্ধু বান্ধব যারা গেছে তাদের কাউকে অ্যালাউ করে না। পরে আমি যখন আমাকে পাইছে তখন অন্য ডিটেলস নিয়ে এসআই চলে গেছে, ওই ওসি চলে গেছে। এখন আমি বারবার বলতেছি আমাকে শান্তমণির কাছে নিয়ে চলে, আমাকে শান্তমণির কাছে নিয়ে চলে, কিন্তু কেউ আমাকে শান্তমণির কাছে নেয় না। ওখানে যে যাওয়া যাবে না বা শান্তমণি যে না, সেটা তো আমি জানি না। পরে আমাকে নিয়ে সবাই ব্যস্ত, এখন আমাকে এখানে বাসায় ওখানে বাসায়। এখন আমি বলছি আমাকে একটু ওখানে তাড়াতাড়ি নিয়ে চলো, শান্তমণির কাছে গেলে শান্তমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। শান্তমণি যে অনেক আগেই সুস্থ হয়ে গেছে, তা তো আমি জানতাম না। পরে একটা লোক এসে বলতেছে আপনি একটু শান্ত হন, আমাদের একটা লোক মারা গেছে, শান্তমণি ওখানে যাইতে একটু দেরি হবে। তখন আমার মনের ভিতরে জানি কেমন হয়েছে যে হয়তো আমার শান্তমণির কিছু হয়েছে। আর তখন আমি মাথা ঘুরে ওখানে পড়ে যায়, এরকম খবর তো আমার কানে আসার কথা ছিল, কিভাবে এরকমের হইল। আমি যখন মাথা ঘুরে ওখানে পড়ে যাই, ওরা আবার একটু একটু সেন্স আসে, তখন আমি শুনতেছি মিডিয়ার সব লোক আসতেছে আমার সামনে, সবাই সরাই দিতেছে যেন আমি বুঝতে না পারি। তা আমি ভাবছি যে এখনো ভাবতেছি যে হয়তো শান্তমণি বেশি রক্তক্ষরণ হয়েছে বা বেশি অসুস্থ।
এই জন্য মনে হয় আমাকে শান্তমণির কাছে নেয় না, ওখানে জরুরি অবস্থা মনে হয়। পরে ওখানে আবার আমি যখন চেঞ্জ আসছে তখন আবার শুনতেছি যে ওনাকে থানায় নিয়ে চলেন। পরে সবাই ধরে আবার আমাকে থানায় নিয়ে যায়, ওখানে যাই বিভিন্ন জায়গায় সাইন নেয়। তারপরে আমার বাবাকে আবার ফোন করে, আসতে বলছিল প্রথমে, পরে ফোন করে ওই সময় বলতেছে যে আঙ্কেল আপনি আসিয়েন না, শান্তমণি তো নাই, আমরা শান্তমণিকে কালকে সকালের ভিতরে নিয়ে আসতেছি। তখন আমি জানি যে আমার শান্তমণি তো নাই। পরে আমাকে বিভিন্ন জায়গায় সাইন দেয়, ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টমে জন্য। তখন আমি জানি না যে আমাকে সাইন দেয় যে পোস্টমর্টম করানোর জন্য, কিন্তু আমি এতটুকু জানতাম যে এরকম হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে কিছু পোস্টমর্টম করায়। তখন আমি সবাইকে বললাম যে ওর বন্ধুরা, ওর বড় ভাইরা যারা ছিল ওখানে, যে আমাকে পুলিশের বড় অফিসারের কাছে নিয়ে চলো, ওখানে গিয়ে আমি বলবো যে আমার ছেলেকে যেন পোস্টমর্টম করানো না হয়। আমার ছেলেটা এতই আদরের ছিল, ওর একটা দাঁত পড়লে যে রক্ত বের হইতো, ও শুধু লাফাই লাফাই কান্না করতো। ওর সামনে মুরগিটা জবাই করা যেত না, কুরবানির গরু জবাই করা যেত না, ও রক্ত দেখতে পারতেন। আমার সেই ছেলে এরভাবে রক্তাক্ত হয়ে গেল, আমার ছেলেকে যেন পোস্টমর্টম করানো না হয়। কিন্তু কেউই আমার কথা শুনলো না। কিন্তু আমরা তো ছিল যে বিশ্বাস ছিল যে পোস্টমর্টম করাবে না। পরে থানা থেকে সব ডকুমেন্ট রাখার পরে, সাইন রাখার পরে আবার আমাকে আবার মেডিকেলে নিয়ে আসে। ওখানে এসে দেখে কেউ যে লাশ নাই। পরে আবার ওই যে ছেলে আমাকে আনতে গেছিল বাসা, ওই ছেলে আবার আমার কাছে দৌড়ে আসছে, আন্টি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ তো অনেক আগেই হয়েছে আন্টি, শান্ত ভাইয়ের লাশ পোস্টমর্টমে নিয়ে গেছে। পরে আমি আবার ওখানে চিৎকার শুরু করে, আমাকে তোমরা কেন এখানে ধরে রাখছো, আমাকে ছেড়ে দাও, তোমরা এত মানুষ থাকতে আমার শান্তমণিকে কিভাবে পোস্টমর্টম করতে নিয়ে গেল? আমি তো বলছিলাম আমাকে আমার ছেলেকে যেন পোস্টমর্টম করানো না হয়। পরে আবার সেখানে ওর বড় ভাইরা যারা ছিল ওরা সবাই দৌড়ে আবার ওখানে গেছে যে পোস্টমর্টম করানো, জানি এটা বাতিল করা যায় বা কিছু। কিন্তু ওখানে যাই আর কোনো কাজ হয় না, পোস্টমর্টম এটা করাই ফেলছে আমাদের ইয়ে ছাড়াই। পরে ওখান থেকে আবার কল আসছে ফয়সালের আম্মুকে নিয়ে আসে। এর আগে তো আমি আর শান্তমণিকে দেখি নাই লাশ অবস্থা। এখন ওই লাশ তো শান্তর আম্মুকে ছাড়া আর কার কাছে দেবে না। সব বন্ধুদের কাছে সবসময় বলতে আমার আম্মু আমার বাবার দায়িত্ব পালন করে, ওই তো ডেথ সার্টিফিকেটও সেখানেও আমার চাই। ওখানে যখন ওই লাশ দেবে তখন আমাকে ছাড়া তার কাউকে দেবে না। আবার আমাকে ওখানে নিয়ে যায়, কিন্তু নেওয়ার আগেও মনে মনে ভাবতাম হয়তো শান্তমণির লাশ না অন্য কারো লাশ এনে হয়তো আমার হাতে দেবে। শান্তমণি হয়তো আন্দোলন এদিক সেদিক কোথাও ছুটে চলে গেছে, আমি দেখবো যে এটা শান্তমণির লাশ না অন্য কারো লাশ। যখন ওই গাড়ি সহ লাশ বের করে তখন তো দেখি আমার বাড়ি শুয়ে আছে ওখানে। বাবা তুমি তো বলছিলে যে নাস্তা করবো, মাগরিবের আগেই চলে আসবো। শান্তমণি তো আর বাসায় আসে না। এরপর ওখানে লাশ দেওয়া হয়, তখন আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করছিলাম শান্তমণির জন্ম তো এখানে, ওর বেড়ে ওঠা এখানে, আমাদের একটা জানাজা করতে এখানে দেন। কিন্তু পুলিশ প্রশাসন তখন এমনই ছিল, তখন একটা জানাজাও করতে দেয় না এখানে। এরপর বলতেছে না পুলিশ প্রটোকল দিয়ে লাশ বাড়িতে নিয়ে যাবে। এরপর পুলিশ প্রটোকল দিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়। পরদিন 12টা দুপুর 12টার সময় আমরা লাশ নিয়ে বাড়িতে পৌঁছে ওখানে দাফন করা হয়। কি অপরাধ ছিল আমার ছেলে তো ন্যায্য অধিকার আদায়ের জন্য সে লড়াই করতে গেছিল, সে আন্দোলনে গেছিল, তো সেই জন্য কি জন্য আমার ছেলেকে গুলি করলো? এরপর ওখানে জোহরের পরে 2টা বাজে জানাজা হয়।
2টা বাজে দাফন করা হয়। আপনারা সবাই ওদিকে গেছেন পরে বাবুগঞ্জ? হ্যাঁ, সবাই বলতে এখানে তো আমি ছিলাম, আমার একটা চাচাতো ভাই ছিল, ওর বাবা তো বাড়িতে। উনি আর এখানে আসা লাগে না তার আগে? না, উনি আসছিল ওই ব্রিজ পর্যন্ত আসছিল, পদ্মা ব্রিজ পর্যন্ত। এরপর ওখান থেকে আবার যখন ওনাকে আসতে বলছে, যখন মানে ওনাকে বলবে যে সাহস কেউ পায় না যে কিভাবে বলবে ওনাকে, তারপর যখন ওই পদ্মা ব্রিজ পর্যন্ত আসছে তখন বলছে যে আঙ্কেল আমরা তার না বলেই পারছি না, আপনি আসিয়েন না, কারণ চিটাঙ্গের ভিতরে গাড়ি পোস্ট ঢুকতে দেয় না। আমরা তো লাশ নিয়ে 4টার দিকে বের হবো, আমরা লাশ আমাদের 2টার দিকে দেবে, শান্তমণি তো নাই, লাশ আমাদের 2টার দিকে দেবে, আমরা এরপরে ওকে নিয়ে চলে আসবো, আপনি বাড়িতে চলে যান। ওনার সাথে আমার আম্মা আসছিল। পরে উনি আবার ওখান থেকে নামিয়ে আবার বাড়িতে চলে গেছে। ওর ছেলেটার নামে শান্ত, আসলে শান্ত ছিল, সবাই বলতো যে ওর নামের মতোই শান্ত ছিল। আমার সবসময় আশা আকাঙ্ক্ষা ছিল আমার ছেলেটা নম্র ভদ্র একটা ওরকমের সন্তান যেন আমি গড়ে উঠাইতে পারি, আমি তাকে সেভাবেই গড়ে উঠাইছিলাম। সবাই দোয়া করেন, একটু মন থেকে নামাজ পড়েও দোয়া করেন আল্লাহ তাআলা তার শাহাদাত যেন কবুল করে। এই যে সন্তানরা জীবন দিছে, আমরা এই কাল তো হারাইয়েই ফেলছি, আমাদের দুনিয়াতে তার কিছুই নাই এখন। আল্লাহ তাআলা যেন ওই পুরীতে আমাদের জন্য সন্তানরা সুপারিশ করে, তাদের শাহাদাত যেন কবুল করে, এটাই আমার কিছু ছিল। আমার আগে অনেক স্বপ্ন ছিল এই ছেলেকে নিয়ে বেঁচে থাকার, আমার আর এখন বাঁচতে ইচ্ছা হয় না। আমি যতই তাড়াতাড়ি চলে যাবো হয়তো শান্তমণির সাথে আমার ততই তাড়াতাড়ি সাক্ষাৎ হয়।